স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। ন্যূনতম এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। এতে বলা হয়, আগামীকাল থেকে এই রায় লঙ্ঘন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না সহ আরও 4 দফা দাবিতে গেল কয়েকদিন ধরেই আন্দোলন করছেন সারা দেশের চিকিৎসকরা। মঙ্গল ও বুধবার তারা পালন করেন কর্মবিরতিও। এতে বন্ধ হয়ে যায় চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েন রোগীরা। এমন প্রেক্ষাপটে হাইকোর্টের এক রিটে রায় আসে বুধবার। শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস গ্রাজুয়েট চিকিৎসকই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে এবং অন্য কেউ পারবে না। এটা আবার কার্যকর হলো। এই আইনে স্থগিতাদেশ দেওয়া ছিল, সেই স্থগিতাদেশ আজকে তুলে নেওয়া হলো। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় 1 যুগ আগে করা রিটে শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয়, তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাত, বাংলাদেশের জনগণ আজ সকল প্রকার প্রতারক চিকিৎসক, কোয়াক সবার কাছ থেকে আজকে মুক্তি পেল এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি আমাদের যে ফিউচার সেটাও আমাদের সিকিউর হয়ে গেল। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রি ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যান্যরা 2013 সালে একটি রিট করেন। এই আইনের 29 ধারায় বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর অপর একটি রিট করেন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের টার্গেট নিয়ে মাঠ গোছাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্য 300 আসনে প্রার্থিতা। এই জন্য তৃণমূলের শক্তি বাড়াতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী বাছাই এবং দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়েও ভাবছে দলটি। জুলাই অভ্যুত্থানের শুরুটা কোটা সংস্কার আন্দোলন থেকে। এরপর সরকার পতনের 1 দফা আন্দোলনে নামে শিক্ষার্থীরা। 5 আগস্ট কারফিউ ভেঙে রাজধানীর অলিতে গলিতে অবস্থান নেন ছাত্র জনতা। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। 15 বছর 7 মাস পর অবসান হয় স্বৈরশাসনের। এরপর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকারে 7 মাস থেকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। 28শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়। এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। এরই মধ্যে 2 দফায় 116 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে তারুণ্যের শক্তি নতুন দলটি। রাজনীতির মাঠে এখন আলোচনায় নতুন দলটি নিয়ে। তবে প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল গোছাবে নাকি নির্বাচনের মাঠ প্রস্তুত করবে এনসিপি? এমন নানা প্রশ্নের মধ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানালেন, ভোটের টার্গেট নিয়ে মাঠে নামছেন তারা। আমাদের দলের পক্ষ থেকে বর্তমানে সংগঠন থেকে গোছানোর কাজ করছি। সারা দেশের যারা জনসমর্থন আছেন তাদেরকে কিভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত করা যায়। সিনিয়র সিটিজেন আছেন, নানা শ্রেণীর পেশার মানুষজন আছেন, তাদেরকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করবার নানাবিধ উদ্যোগ আমরা গ্রহণ করেছি। নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে দলটিকে শক্তিশালী করতে চায় নতুন দলটি, জানালেন দলের সদস্য সচিব। আমরা অতি অল্প সময়ের মধ্যে সারা দেশে শহর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠনের বিস্তৃতি ঘটাতে সক্ষম হব এবং একই সাথে নির্বাচনের জন্য আমাদের যারা সমর্থকরা আছেন তাদেরকে আমরা মানসিকভাবে প্রস্তুত করতে পারব। প্রার্থী মনোনয়নের বিষয়ে তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী, পেশা ও সব বয়সের যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানালেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে জাতীয় নাগরিক পার্টি গোলমাল পাকিয়ে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে নাগরিক অবস্থান কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি। বলেন, গণপরিষদ নয়, নিরপেক্ষ জাতীয় নির্বাচনই দেশের মানুষের আকাঙ্ক্ষা।
ভোটের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার পদে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে দেশে নির্বাচন প্রয়োজন, কারো কথায় নয়, নিজ বিবেক বিবেচনার জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে তাই প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী প্রেতাত্মারা এখনও সরকারের চারপাশে আছে, যারা নির্বাচনের নামে প্রহসন করেছে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করতে হলে দেশে জনপ্রতিনিধির সরকার প্রয়োজন বলে জানান জয়নুল আবেদিন ফারুক। এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণপরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনায় সরকারের কাছে পেশ করছেন। গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন। নির্ধারিত সময় পার হয়ে গেছে আগেই। এরই মধ্যে কথা ছিল সব বই বুঝিয়ে দেওয়ার, কিন্তু এখনও একটি বইও বুঝিয়ে দেয়নি তারা। কমপক্ষে 8টি ছাপাখানার বেলায় ঘটেছে এমন ঘটনা, যাদের কাছে আটকে আছে 61 লাখের বেশি বিনামূল্যের পাঠ্য বই। এমন তথ্য জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, এসব প্রতিষ্ঠানসহ যেসব প্রকাশনী নির্ধারিত সময়ের পরও সব বই দেয়নি, তাদের তালিকা করছে তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর নানা প্রক্রিয়া শেষে এবার পাঠ্য বই ছাপানোর কার্যক্রম শুরু করতেই দেরি হয়। ফলে বছরের শুরুতেই পাওয়া যায়নি সব বই, এমনকি এখনও বই পৌঁছায়নি সব শিক্ষার্থীর হাতে। এনসিটিবির হিসাবে দেখা গেছে এখনও প্রায় 1/2 কোটি বই ছাপানো বাকি। আবার অনেক বই ছাপা হবার পর অপেক্ষা আছে বাধাই ও বিতরণের, যদিও বই দেওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেছে আরও আগেই। এনসিটিবির হিসাব বলছে এখনও 8টি প্রকাশনী একটি বইও পিডিআই করায়নি, অর্থাৎ কোনো বই বিতরণ করেনি এখনও। এসব প্রকাশনীর কাছে আছে প্রায় 61,37,000 বই। কিছু প্রিন্টার বই ছাপিয়েছে, কিন্তু বই ট্রাকে উঠিয়ে পৌঁছা নাই। 4টা প্রেস তো ইতিমধ্যে আমাদের ডিটেক্ট করা হয়েছে। আর কিছু কিছু প্রেস আছে যারা কিছু খারাপ মানের কাগজে বই দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে আমরা পুনরায় ছাপানোর জন্য মুসলেকা নিয়েছি। নির্ধারিত সময়ে কোনো বই না দেওয়ার বিষয়ে নানা যুক্তি অভিযুক্ত প্রকাশকদের। 1% নাই, পার্সেন্টও অনেক কমে আইছে। সর্বোচ্চ 15 তারিখের মধ্যে পিডিআই নিয়ে বইও দিয়ে দিব ইনশাআল্লাহ। এনসিটিবি বলছে যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে সব বই দেয়নি তাদের সবারই তালিকা হচ্ছে। আমাদের পদক্ষেপ আমরা নিচ্ছি, তবে এই সমস্ত প্রেস যারা আমাদেরকে সম্পূর্ণ অসহযোগিতা করছে তাদের ব্যাপারে আমরা পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত দিকে আমরা যাব। এবছর প্রায় 40 কোটি বইয়ের মধ্যে এখনও বিতরণ বাকি আছে প্রায় 5 কোটি বই, যার প্রায় সবই এরই মধ্যে ছাপানো শেষ। চলতি মাসের মধ্যেই সব বই বিতরণের কথা বলছে সরকার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। শেষ রাতের আগুনে ভস্মীভূত হয়েছে রাজধানীর মহাখালীর 7তলা বস্তির 1.5 শতাধিক ঘর। সব হারিয়ে দিশেহারা বস্তিতে থাকা নিম্ন আয়ের বাসিন্দারা খোলা আকাশের নিচে অসহায় দিন পার করছেন কয়েকশো বস্তিবাসী। তাকিয়ে আছেন প্রশাসনের মানবিক সহায়তার দিকে। পেয়ারা বেগম 15 বছর ধরে স্বামী সন্তান ও নাতি নাতনিদের নিয়ে বসবাস করেন রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে। মঙ্গলবার মধ্যরাতে লাগা আগুনে চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় সর্বস্ব। মাথা গোজার একমাত্র ঠাঁই বসতঘরটি হারিয়ে দিশেহারা সামনের দিনের কথা ভেবে। দুঃখ কষ্ট করলাম, সব একবারে 1 ঘন্টায় শেষ। আর কি একই অবস্থা বস্তির অন্যান্য বাসিন্দাদেরও। আকস্মিক লাগা আগুনে কোনোরকম প্রাণ বাঁচাতে ছুটে গেছেন নিরাপদে। ভোরের আলো ফোটার সাথে সাথে ভস্মীভূত আগুনে খুঁজে বেড়াচ্ছেন নিজের শেষ সম্বলটুকু। খাট, ফ্রিজ, র‍্যাক, মেশিন, সেলাই মেশিন, যা এক খালি এটাই আছে, আর কিছু নেই। আজকে কি খামো, টাকাও আছে, সে টাকাগুলোও পুড়ে গেছে, 5,000 টাকা, কিছু নেই কেউ ঘরে। এমন বাস্তবতায় কামনা করেছেন সরকারি সহায়তার। কেউ আশা বলে নাই যে আমরা তোমাদের পাশে আছি, এসব আশ্বাস এখনো কেউ দেয় নাই। আমগর তো কোনো জিনিসপাতিও নাই, কিছু বাইরেও করা পাই নাই। এখন তাহলে আমরা চলমু কিভাবে, চলার একটা ব্যবস্থা করুন না। মঙ্গলবার মধ্যরাতে লাগা আগুনে 7তলা বস্তিতে পুড়ে যায় 1.5 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
পুড়েছে স্বপ্ন, পুড়েছে আহারের এই চাল। গতকাল মধ্যরাতে লাগা সাততলা বস্তির এই আগুনে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। এমন বাস্তবতায় জেলা প্রশাসনের সহায়তায় প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্ত মানুষগুলো। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। এদের মধ্যে শামসুল হক টুকু, শহীদুল হক, জিয়াউল আহসান, মোল্লা নজরুল ইসলাম কারাগারে আছেন। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের 169টি প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ বাতিল করেছে হাইকোর্ট। এখন নিজস্ব তত্ত্বাবধানে প্রতিষ্ঠান চালাতে পারবে শিল্প গ্রুপটি। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। তবে গ্রুপটির কার্যক্রম পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে। এর আগে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ছাড়া সব প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেয় উচ্চ আদালত। এরপর তত্ত্বাবধায়ক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। বুধবারের রায়ে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রিসিভার নিয়োগকে বৈধ ঘোষণা করেছে উচ্চ আদালত। যে রিসিভারগুলো নিয়োগ করা হয়েছিল বেক্সিমকো ফার্মা সহ, সেই রিসিভারগুলো আর থাকলো না। এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা তারা নিজেরা করবেন। তবে আদালত বলেছেন এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সরকার এবং অন্যান্য রেগুলেটরি বডি আছে, তাদের সুপারভিশন মনিটরিং এ স্ট্রিক্টভাবে আইন মেনে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর বিভিন্ন থানায় করা আলাদা হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী, এমপি সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। একই সাথে ভাটারা থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, আতিকুল ইসলাম এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনায়েদের আদালত শুনানি শেষে এই আদেশ দেয়। এদিন ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাইমকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়। আর লালবাগ থানার একটি হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে 3 দিন এবং ধানমন্ডি থানার হত্যা চেষ্টা মামলা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার জন্যই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 4 দিন আগেই সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা নামের এক দম্পতিকে। রূপাকে যৌন নিপীড়নের পাশাপাশি স্বামীকে মেরে ফেলার হুমকিও দিতেন সাইফুর। সোমবার সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরাতন পাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই নাজেম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, 4 দিন আগে বিমানবন্দর রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করেন সাইফুর রহমান। বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। আমার হাজবেন্ডকে মেরে ফেলবো। 9 মার্চ রাতে ঘুমের সময় রূপার গায়ে হাত দিলে টের পেয়ে যায় স্বামী নাজেম। এরপরেই ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে রূপা ও তার স্বামী নাজেম বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়, বটি নিয়ে এসে তখন তাকে কোপানো শুরু করে। এই বটি দিয়ে মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। নিহত সাইফুর রহমান তার স্ত্রী নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। কয়েক মাস আগেই উত্তরখানে বাসা ভাড়া নিয়েই একা থাকা শুরু করেন সাইফুর রহমান। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।
বাঙালি নারী মাত্রই শাড়িতে আভিজাত্য। যে কোনো অনুষ্ঠানের পাশাপাশি ঈদেও তালিকার শীর্ষে থাকে শাড়ি। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে এবার শাড়িতে নতুনত্ব এনেছে ফ্যাশন হাউসগুলো। আরামদায়ক সুতি সিল্কের পাশাপাশি ঈদে পছন্দের শীর্ষে রয়েছে জামদানি শাড়ি। বাঙালি নারী ও শাড়ি যেন এক সুতোয় গাঁথা। ঈদে নিজেকে একটু বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে শাড়ির আবেদন বরাবরই। এবারের ঈদে ছোট থেকে বড় সব বয়সী নারীর পছন্দের তালিকায় রয়েছে দেশীয় ঐতিহ্য জামদানি শাড়ি। দেশীয় জিনিস আর কি পছন্দ, এর মধ্যে হচ্ছে জামদানি একটা, মানে ছোট থেকেই আমি জামদানির প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ঈদ উপলক্ষে আসছি মায়ের জন্য শাড়ি কেনার জন্য, সুতি শাড়ি একবারে সিম্পলের মধ্যে যেটা কমফোর্টেবল হবে এটা নিতে চাচ্ছি আর কি। ট্রেডিশনাল জিনিস আমার ভালো লাগে, এই জন্য আমি জামদানি দেখতেছি, একটা নেওয়া হয়েছে জামদানি। একটু জর্জেট টাইপের যেটা কমফোর্টেবল, যেহেতু আমাদের সচরাচর শাড়ি পরা হয় না। তবে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে দেশি বিদেশি শাড়ির পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। মানুষ বেশিরভাগই কিনতেছে ব্রাইডাল শাড়ি, ঈদ উপলক্ষে একটু গর্জিয়াস। কাতান, হাফ সিল, তারপরে জর্জেট কিছু কাজ করা শাড়ি আছে, এগুলো চলতেছে। সুতি 1000 থেকে শুরু করে 10,000-এর মধ্যে যে শাড়িগুলো আছে জামদানি, এই শাড়িগুলো ঈদে বেশি চলে। শাড়ি বাঙালি নারীর আবেগ। ঈদ হোক বা বিশেষ কোনো দিন, শাড়ি না হলে থেকে যায় অসম্পূর্ণ। বাহির থেকে আমদানি কম হওয়া ও দাম সাধ্যের মধ্যে থাকায় দেশীয় জামদানি ও সুতির শাড়ির প্রতি আকর্ষণ বাড়ছে ক্রেতাদের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বাহারি ইফতার আয়োজনে রাজধানীতে অন্যতম জনপ্রিয় স্থান বেইলি রোড। বৈচিত্র্যময় ইফতারের স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন মানুষ। জিলাপি, হালিম, বিফ কালাভুনা, মাটন লেগের রয়েছে চাহিদা। শতাধিক ইফতার আইটেমের পসরা সাজানো হলেও বিক্রি কিছুটা কম বলছেন বিক্রেতারা। আর বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা বলছেন এক ছাদের নিচে সব পেয়ে সন্তুষ্ট তারা। দুপুরের পর থেকে নানা রকম মুখরোচক ইফতারের পসরা সাজান বেইলি রোডের দোকানিরা। জাফরানি জিলাপি, বিফ কলিজা, বিফ কালাভুনা, মাটন লেগ সহ পুরান ঢাকার নানা ইফতার মিলছে এখানে। পাওয়া যাচ্ছে কাশ্মীরি কাবাব, গ্রিল চিকেন, চিকেন চিজ বল, থাই চিকেন বল সহ নানা মুখরোচক খাবার। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা বলছেন পুরান ঢাকার ইফতার সামগ্রী বেইলি রোডে পাওয়ায় তাদের সুবিধা হচ্ছে, যে কারণে দাম ছাড় দিতে আপত্তি নেই তাদের। স্লাইটলি বেশি, অত বেশি না, গত বছরের মতোই। গত বছরের তো আইটেম অনেক বেশি আছে, পুরান ঢাকা যা পাওয়া যায় এখনো তাই দেখতেছি, অনেকগুলো আইটেম। তবে এখানে একটা জিনিস ভালো যে ভ্যারাইটি আইটেমগুলো একই ছাদের নিচে পাওয়া যায়। বিক্রেতারা বলছেন মানসম্মত খাবার ও দাম ক্রেতার নাগালেই রাখছেন তারা। আছে বিক্রি কম হবার আক্ষেপ। গত বছরের তুলনায় এবছর ক্রেতাদের সংখ্যা একটু কম। অনেকগুলো আইটেম আছে, কাশ্মীরি কাবাব, তার রয়েছে চিকেন তান্দুরি, বিফ শিক, হারিয়ালি, রেশমি, তারপর আছে দেশি টিক্কা। রমজানে মানসম্পন্ন খাবার পরিবেশনে ভোক্তা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানান ক্রেতারা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। 2024 সালে বায়ু দূষণে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ, আর নগর হিসেবে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। মঙ্গলবার সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউবিআরের বৈশ্বিক বায়ু মান প্রতিবেদন 2024-এ এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে আফ্রিকার দেশ চাদকে, আর শহর হিসেবে সবচেয়ে দূষিত ভারতের রাজধানী দিল্লি। বায়ু দূষণের অন্যতম উপাদান PM 2.5 বা অতি ক্ষুদ্র বাস্তুকণার উপাদান ধরেই এই বায়ুর মান নির্ণয় করা হয়েছে এই প্রতিবেদনে, যেখানে দেখা গেছে 2024 সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে অতি ক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি ছিল 78 মাইক্রোগ্রাম, আর গত বছর তা ছিল 79.9 মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়ে অন্তত 15 গুণ বেশি। নাটোরের বড়াই গ্রামে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুর রহিম কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেয়। মঙ্গলবার মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে 2021 সালের 18 মে তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম কালু 5ম শ্রেণীর এক ছাত্রকে মাদ্রাসায় কাজ আছে বলে ডেকে নিয়ে বলাৎকার করে। ভিকটিম তার বাবাকে ঘটনাটি জানালে 21 মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা হয়। 4 বছর ধরে মামলার সাক্ষ্য গ্রহণ এবং শুনানির পর আদালত কালুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
মুন্সিগঞ্জে শ্রীনগরে 5 বছরের শিশুকে নিপীড়নের চেষ্টার অভিযোগে অভিযুক্ত সুজন দাস নামে এক জেলেকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সকালে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে উপজেলা কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকসা গ্রামে ওই ঘটনা ঘটে। উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুজন দাসকে আটক করে পুলিশ। ভুক্তভোগীর শিশুর মা জানান, চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ডেকে নিয়ে নিপীড়নের চেষ্টা করে ওই জেলে। এলাকাবাসী ঘটনা টের পেয়ে অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। রাশিয়ার সাথে 30 দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। একই সাথে ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান ও নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দলের বৈঠকের পর দুই দেশের যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হামলা বন্ধ করে আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেন। পাশাপাশি রাশিয়াও যুদ্ধবিরতিতে সম্মতি দিয়ে শান্তি চুক্তির আলোচনায় বসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার জেদ্দায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে বসে ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধি দল। আইসিসিকে হিউম্যান রাইটস ওয়াচের ইমেইলের পর এবার আফগানিস্তানের সাথে একাধিক সংস্করণের সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড। আইসিসির সফর সূচি অনুযায়ী চলতি বছরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং 3টি করে ওয়ানডে ও টি20 খেলার কথা ছিল আইরিশদের। এর আগে আফগানদের সাথে সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। যদিও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রমের দাবি, এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং অর্থনৈতিক কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য, আর এই সদস্যপদ পাওয়ার একটি প্রধান শর্ত হলো দেশের নারী দল থাকতে হবে। সম্প্রতি আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানটি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।